বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছে একটি গুপ্ত দল যারা মা বোনদের সম্মান করে না। বরিশালে দলের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে, বিকাশে অর্থের প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করতে চাইছে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রে নয়, জনগণের রায়ে চলবে দেশ। বরিশাল থেকে ইমরুল আহসানের রিপোর্ট। বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন মিলেছিল বেলস পার্ক মাঠে। তাদের উপস্থিতিতে সমাবেশী স্থল ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। ২০ বছর পর তারেক রহমানকে কাছ থেকে দেখার সুযোগ পায় নেতাকর্মীদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিশাল জনস্রোতের সামনে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বরিশালের বড় বড় সব উন্নয়ন হয়েছে বিএনপির শাসনামলেই। তার দল ক্ষমতায় গেলে সেই ধারা অব্যাহত রাখবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ ও বেকারদের চাকরির ব্যবস্থা সহ নতুন দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি। একটি দল নারীদের অপমান করে এখন মিথ্যা বলছে মন্তব্য করে তারেক রহমান বলেন, সেই দলের হাত থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে ২ দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বিকাশে প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করছে তারা। জাল ভোট পেপার ছাপানোর অভিযোগও তোলেন তিনি। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। তারেক রহমান বলেন, একটি দল যারা গুপ্ত রাজনীতি করেছে সেই দল ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে ১২ তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার কথা বললেন তারেক রহমান। সমর্থন চাইলেন দক্ষিণাঞ্চলের মানুষের। পাশাপাশি ভোট নিয়ে যে কোনো চক্রান্তের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন তিনি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, বরিশাল। ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি দলের সব পর্যায়ের নেতারা মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন তিনি। কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। জামায়াতের আমিরের সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার ফেস্টুন হাতে সমবেত হন জনসভা স্থলে। জনসভায় যোগ দিয়ে জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেই সাথে নারীদের অধিকার নিশ্চিত করার কথাও বলেন তিনি। এই বাংলাদেশে আর কোনো জমিদার মেনে নেব না। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এটি আমাদের 1 নম্বর অগ্রাধিকার। এই দেশে আমার মায়েদের কোনো নিরাপত্তা নাই। এই দেশ আমার হতে পারে না। আমার ওই দেশ
যে দেশে আমার মায়ের নিরাপত্তা থাকবে, আমার বোনের নিরাপত্তা থাকবে, আমার মেয়ের নিরাপত্তা থাকবে, তার গৃহে চলাচলে এবং কর্মস্থলের তার অধিকার সুপ্রতিষ্ঠিত হবে। নিজের এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি দলের সব পর্যায়ের নেতারা তার পোস্ট নিয়ে মিথ্যাচার করছে। দুষ্ট লোকদের দুষ্টামির প্রতিবাদ করি, আমার পিছনে এখন লেগে গেছে। আপনারা দেখছেন না, 4 দিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তা এখান থেকে চালাই দিছে, আর এমনি একটা দল ঝাঁপাইয়া পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করে দিছে। লজ্জা! ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলোও একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ডজ্ঞান কোথায়? আলহামদুলিল্লাহ আমাদের সাইবার টিম ওদেরকে শক্তভাবে কবজা করে ধরে ফেলেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যে, তাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। সত্য মেঘের আড়ালে ঢাকা থাকে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে বলেও জানান জামায়াতের আমির। সারাদিন আরাফাত ইসলাম, এনটিভি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ করতে রাজধানী জুড়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জননিরাপত্তায় পেট্রোলিং কার্যক্রম বিষয়ে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুরোপুরি সতর্ক অবস্থানে মাঠে থাকবে সেনাবাহিনী। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতারে কাজ করছে যৌথ বাহিনী। এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য ভোটারদেরকেও উৎসাহিত করা হচ্ছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভোট কেন্দ্র পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরে সেনাবাহিনী। এই নির্বাচনটাকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে রূপ দেওয়ার জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করে যাচ্ছে এবং আমরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছি সাধারণ মানুষের ভিতরে যে তার নাগরিক অধিকার, ভোটাধিকার, এটা যাতে তারা প্রয়োগ করতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা করার জন্য। এবারে অন্য প্রসঙ্গ। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম। ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পণ্য পরিবহন করা হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। লাভ কিংবা লোকসান সব ক্ষেত্রেই এই বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গেল কয়েকদিন ধরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে প্রায় স্থবির বন্দরের অপারেশনাল কার্যক্রম। আন্দোলনকারীদের দাবি, এনসিটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়া দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। পাশাপাশি শ্রমিক কর্মচারীর চাকুরি হারানোর আশঙ্কা রয়েছে। তাই এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান তাদের। এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলছে বন্দর কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত চুক্তি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না। সবাই যে এই ধরনের একটা এজিটেশন কিংবা এই ধরনের একটা মুভমেন্টে যাচ্ছে, এটা বিশেষ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলছে। দিনের পর দিন এভাবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই আগস্ট অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই রায় প্রদান করবেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে প্রত্যাশা প্রসিকিউশনের। তবে আসামি পক্ষ মনে করছে ন্যায় বিচার পাবে তাদের মক্কেলরা। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের শেষ দিন ছিল 5 আগস্ট। আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেদিন সাভারের আশুলিয়ায় নারকীয় হত্যাযজ্ঞের শিকার হন 6 জন। পুলিশের গুলিতে নিহত 5 জন এবং গুরুতর আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আর 4 আগস্ট আশুলিয়া থানার সামনে আরেকজনকে গুলি করে হত্যা করা হয়। নিহত এই 7 জনের মধ্যে 6 জনের পরিচয় শনাক্ত করা গেছে। এই 7 হত্যার ঘটনায় 2024 সালের 11 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। মামলায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও পুলিশের সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয়। গত বছরের 2 জুলাই আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন, আর 21 আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয়। 6 জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এই মামলায় সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি সহ 8 পুলিশ সদস্য কারাগারে আছেন। অন্য 8 আসামি মামলার শুরু থেকে পলাতক আছেন। সাক্ষ্য গ্রহণ শেষে গত 20 জানুয়ারি উভয় পক্ষের যুক্তিতর্কের মধ্য দিয়ে শেষ হয় মামলার কার্যক্রম। সেদিনই তা রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল। রোববার রায়ের তারিখ নির্ধারণ করা হয়। জুলাই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিই হবে ট্রাইব্যুনাল 2-এর প্রথম রায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। একটি গুপ্ত দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যারা মা বোনদের সম্মান করে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরে দলের পৃথক নির্বাচনী জনসভায় তিনি এমন অভিযোগ করেন। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে এবং বিকাশে অর্থের প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করতে চাইছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইফতেখার রেজাকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ফরিদপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বুধবার মিলেছিল রাজেন্দ্র কলেজ মাঠে। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিশাল জনস্রোতের সামনে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ফরিদপুরকে সিটি কর্পোরেশন ও বিভাগ করার দাবি পূরণ করা হবে। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি বলেন, একটি দল নারীদের অপমান করে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। সেই দলের কাছে দেশের অগ্রগতি আশা করা যায় না। এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে, তার দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে, তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি? তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না। বিকাশের প্রলোভন দেখিয়ে একটি দল ভোটারদের প্রভাবিত করছে মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন রাখেন, তারা কি শাসন উপহার দিবে জনগণকে? এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে, অথচ আমরা দেখে অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দিবে। আরে ভাই, যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? এর আগে বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভা করেন বিএনপির চেয়ারম্যান। সেখানেও ঢল নামে লাখো মানুষের। বরিশালের বড় বড় সব উন্নয়ন বিএনপির শাসন আমলে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের সরকার ফের ক্ষমতায় গেলে সেই ধারা অব্যাহত রাখা হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ ও বেকারদের চাকরির ব্যবস্থা সহ নতুন দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে মন্তব্য করে জাল ভোট ছাপানোর অভিযোগ তোলেন বিএনপির চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। তারেক রহমান বলেন, একটি দল যারা গুপ্ত রাজনীতি করেছে, সেই দল ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত
আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার কথা বললেন তারেক রহমান। সমর্থন চাইলেন দক্ষিণাঞ্চলের মানুষের। পাশাপাশি ভোট নিয়ে যে কোনো চক্রান্তের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, বরিশাল। ক্ষমতায় আসলে যে কোনো কিছুর বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামাত ইসলামী। সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী জনসভায় বলেন, উত্তরবঙ্গকে সবসময় অবহেলিত এবং বঞ্চিত করে রাখা হয়েছে। জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে এই অঞ্চলকে কৃষি নির্ভর শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। আগামী 12 ফেব্রুয়ারি জনগণ চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে বলেও মন্তব্য করেন তিনি। জামাল হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। লালমনিরহাটের হাতীবান্ধায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় সকাল থেকে ঢল নামে কর্মী ও সমর্থকদের। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জনসভায় অংশ নিয়ে বলেন, নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে বুড়িমারি স্থলবন্দরের আধুনিকায়ন, 4 লেনের রাস্তা নির্মাণ সহ তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। প্রাধান্য দেওয়া হবে কৃষি নির্ভর শিল্পকে। আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে, এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদী ভাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। মতলববাজ রাজনীতিবিদরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশে ধর্ম ও বর্ণের কোনো বিভেদ থাকবে না। আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি গুলো শুনতে চাই না। অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাআল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কুকিল নয়, আমরা ইহ জগতের বন্ধু, আর পর জগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা নাজিম, আমরা কাউকে ছেড়ে যাব না। অতীতে তিস্তা মহাপরিকল্পনার কথা বলে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো তা বাস্তবায়নে কাজ করেনি, ফলে উত্তরবঙ্গবাসীর পানি নিয়ে সংকট কখনোই কাটেনি। এসব উল্লেখ করে জামাত ইসলামীর আমির প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসলে জামাত ইসলামী সবার আগে তিস্তার ন্যায্য হিস্সা আদায় করবে। এর আগে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। এরপর টাঙ্গাইলের জনসভায় অংশ নেবেন জামায়াত ইসলামীর আমির। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, লালমনিরহাট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচারণা। জনসভা, পথসভার পাশাপাশি প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ৭১ অর্জিত স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব, কিন্তু একটি গোষ্ঠী ৭১কে পেছনে ফেলতে চায়। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব আরো অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। জামাতে ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাইয়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না।
আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনসভায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন বিএনপি, বঙ্গভবন ও ভারতের প্যাকেজে ক্ষুণ্ণ করা হচ্ছে জামায়াতের জনপ্রিয়তা। জামাত ইসলামীর নেতৃত্ব সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। আমরা মনে করি বিএনপি, বঙ্গভবন, ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রণয়ন করে জামাত ইসলামীর ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু হয়েছে। যে আচরণ বর্তমান বগুড়া সদর 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যরা। 7 আসনে দাড়িপাল্লায় ভোট চান জামায়াত নেতাকর্মীরা। পঞ্চগড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিজ আলম। দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি রোধে। নির্বাচনী প্রচারণায় সরগরম নগর থেকে গ্রামে ব্যস্ত চট্টগ্রামের 16টি আসনের বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এছাড়া নাটোর, নেত্রকোনা, জয়পুরহাট, ভালুকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ জামাত ইসলামীর শেরপুর 3 আসনের প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামানের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শেরপুর 3 আসনের ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারির পর অনুষ্ঠিত হবে। আমাদের কাছে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে, তো অবশ্যই বলবো। তো আমরা সকল রাজনৈতিক দলের কর্মী, তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই যে তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবে। বিএনপির 31 দফা প্রতিশ্রুতির মধ্য দিয়ে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজারের চকরিয়ায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সেই দেশের গণতন্ত্র শক্তিশালী হয়েছে। গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি সংস্কারকৃত বাংলাদেশ, যার শহীদের স্বপ্ন ছিল, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং সাংবাদিকদের সত্য খবর প্রকাশের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ভোটের সিল জব্দের ঘটনায় সোহেল নামে একজনকে আটক করেছে পুলিশ। দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে সদর মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে জামাত নেতা সহ 2 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে সিল জব্দের পরপরই বিএনপির পক্ষ থেকে আটক সোহেলকে জামাত কর্মী হিসেবে দাবি করা হয়েছে। এছাড়া সিল বানানোর অর্ডার দেওয়া জামাত নেতা শরীফ আত্মগোপনে রয়েছে। কর্মসংস্থান, মানবিক উন্নয়ন ও টেকসই নগরায়নের রোডম্যাপ নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন সিলেট 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে নগরীর প্রধান নির্বাচনী কার্যালয় মিতা কমিউনিটি সেন্টারে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন নামঞ্জুর হওয়ায় এক হাজতির বাবার মরদেহ আনা হলো কারাগারে। আজ সকালে কিশোরগঞ্জ জেলা কারাগারে এই ঘটনা ঘটে। ভৈরবের বাসিন্দা মিলন মিয়া একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। মিলনের বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিলন মিয়ার প্যারোলে মুক্তির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও নামঞ্জুর করে মরদেহ কারাগারে নেবার নির্দেশ দেওয়া হয়।
নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ৪১ দফা ইশতেহার ঘোষণা করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। 10টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এই ইশতেহারকে সাজানো হয়েছে। নিজেদের ইশতেহারকে দলীয় নয় বরং দেশ পরিচালনার অঙ্গীকার বলে উল্লেখ করেন জামায়াতের আমির। জামায়াত প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তার দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম, বৈষম্যহীন ও অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। একই সাথে 5 বছরের দায়িত্ব পালনকালে যুব সমাজকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়েছে এই ইশতেহারে। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যে। আমরা তৈরি করেছি সুস্থ জাতি গঠনের জন্য শারীরিক সুস্থতার প্রয়োজনে যা দরকার সেই সমস্ত সার্ভিস নিশ্চিত করার জন্য। আমরা যে কৃষকরা আমাদের মুখে খাবার তুলে দেন, সেই কৃষকদের জীবনে আমরা বিপ্লব আনতে চাই। আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা আমাদের ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, এটা দেশি এবং বিদেশি। শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব। আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয় তাহলে দেশের মানুষের হতাশার শেষ থাকবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, জাল ভোট দেওয়া যেমন অপরাধ, তেমনি কাউকে ভোট দিতে না দেওয়াটাও একই ধরনের অপরাধ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ড যেন সংঘটিত না হয় সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে হলে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি জানান, বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় জামায়াতের নারী কর্মীদের উপর হামলা হয়েছে। পাশাপাশি ঢাকা 17 আসনে কয়েকটি সরকারি ব্যাংকের কর্মকর্তারা একটি দলের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে, যা সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন। তিনি আরও অভিযোগ করেন, দলটির শীর্ষ নেতাদের উপর ধারাবাহিকভাবে সাইবার হামলা চালানো হচ্ছে এবং এসব হামলায় ভারতীয় কিছু ম্যালওয়্যার ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া আগামী 9 ফেব্রুয়ারি রাত 9টায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও জানান জুবায়ের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমানের ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান বলেছেন, তারা এমন একটি রাষ্ট্র উপহার দিতে চান যেখানে নেতার আগে থাকবে জনতা। তিনি বলেন, সাধ্যমতো সমস্যার সমাধান করে সমতা ও জ্ঞান ভিত্তিক বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করা হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা 17 আসনের অধীন কড়াইল, সাততলা এবং ভাসানটেকের বসবাসকারীদের বিভিন্ন সমস্যা এবং নানা খাতে কর্মরতদের সমস্যা নিয়ে হাতিরঝিলে নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি আয়োজন করে এই অনুষ্ঠানের। ডাক্তার জুবাইদা রহমানের সামনে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পেশাজীবীরা। আমাদের মতো যারা সুবিধাবঞ্চিত মানুষ, তারা তো দিন আনে দিন খায়, তারা কিভাবে এই বিশাল পরিমাণে যে টাকা তারা ডাক্তাররা ধরিয়ে দেয়, তারা কিভাবে করবে? কেন ভাই, আমরা কি শ্রমিক হয়ে গিয়ে আমরা কি পচে গেছি? আমাদের কোনো আয় নাই, কোনো কিছু নাই, আমরা কিছু করতে পারছি না কেন? আমাদের শ্রমিকদের এইভাবে পিছিয়ে রাখছে কেন? সাময়িক বরখাস্তর নামে কারখানার মালিক কি করে, আমাদের
আমাদেরকে তদন্ত করে সাময়িক বরখাস্তের জায়গায় বরখাস্ত করে দেয় 2 মাস পর। বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবন যাত্রার ব্যয় এর যে বৃদ্ধি তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। পরে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সমস্যা অনেক, তবে তা সমাধান সম্ভব। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ডাক্তার জুবাইদা বলেন, এমন একটি দেশ তারা উপহার দিতে চান যা হবে সবার জন্য সমান সুযোগের। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। সুষ্ঠু রাজনীতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। তরুণ ভোটারদের মধ্যে 37.4% ভোট দেবে জামাত ইসলামীকে, আর বিএনপিকে দেবে 27%। এছাড়া এনসিপিকে 17% ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বেসরকারি সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। CRF এর কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ এই জরিপের বিস্তারিত উপস্থাপন করেন। ভোটারদের অগ্রাধিকার, নেতৃত্ব সংক্রান্ত ধারণা, প্রার্থী বাছাই সম্পর্কে নানা দিক নিয়ে জরিপটি চালানো হয় 2025 সালের 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। ফলাফলে 90% মানুষের মধ্যে ভোট দেওয়ার বিষয়ে প্রবল আগ্রহ প্রকাশ পেয়েছে। ভোটের প্রতীক নয়, ব্যক্তিত্ব ও দেশের মানুষের প্রতি প্রার্থীর মনোভাব দেখে তারা ভোট দেবেন 33% বেশি প্রার্থী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে 48% বিএনপিকে এবং 37.4% জামাতকে ভোট দেবে বলে জরিপে উঠে এসেছে। যাদের বয়স 2008 পরে 18 হয়েছে, তাদের কাছ থেকে আমরা যে আনসারগুলো পেয়েছি সেগুলো থেকে আমরা এই রিপোর্টটা এটা জেনারেটেড হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছে, তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন। 27% মানুষ মেনশন করেছেন যে তারা বিএনপিকে ভোট দিবেন। 17% মানুষ মেনশন করেছেন যে তারা এনসিপিকে ভোট দেবেন। বিশ্বকাপ না খেলার হতাশা থাকবেই, তবে এই বৃত্তেই আটকে যাওয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যেহেতু টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, সেক্ষেত্রে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন ভালো হতো কিনা সেই প্রশ্নের উত্তরে মাঠেই ক্রিকেট ধরে রাখার পক্ষে তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। যে সময়টায় বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা, সেই সময়টাতে শেরেবাংলায় ব্যাট হাতে অনুশীলন লিটনদের। প্রায় 2 বছরের পরিকল্পনা ও লিটনের নেতৃত্বে গত 1 বছরে যে দলটা গড়ে উঠেছিল, সে দল পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশের টি-20 ইতিহাসে সফলতম দল হলেও খেলা হচ্ছে না বিশ্বকাপটাই। আক্ষেপ ও হতাশা ক্রিকেটারদের মননে থেকে গেলেও এই বৃত্তেই আটকে থাকার বিপক্ষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টু বি অনেস্ট, এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। এটার জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকেই বলা যাবে না। এটা হতাশা কাটানোটাও আসলে মুশকিল। বাট দিন শেষে আমি যেটা বললাম, যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবে, সুখ থাকবে, সব কিছুই থাকবে। বাট কীভাবে আমি সামনে তুলতে পারবো, সেটার জন্য হয়তো আমাকে কারেন্ট পজিশনে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, সেহেতু 2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে টুর্নামেন্টের ফরম্যাট ভিন্ন হওয়া উচিত ছিল কিনা তা নিয়েও প্রশ্ন ছিল সালাউদ্দিনের কাছে। দিন শেষে ছেলেদেরকে মাঠে রাখাটা খুব বেশি জরুরি, কারণ ছেলেরা যেন হ্যাপি থাকে সেই দিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। যে খেলাটা ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিক মতো করে।
এদিকে মঙ্গলবার বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ জানিয়েছে কোয়াব। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা।